হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি আপনাদের সবার প্রিয় করণ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, নমস্কার। আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি ইন্ডিয়ার টপ ডান্স রিয়েলিটি শোতে, যার নাম হলো দি ডান্স হান্টার। যেরকম আপনারা সবাই জানেন যে আমরা সেমিফাইনালের প্রথম স্টেজে পৌঁছে গেছি। অ্যান্ড নাও আমাদের সুপারস্টার জাজেস, আর আপনারা জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আমাদের ডান্সিং কুইন দীপান্বিতাকে, ফেমাস কোরিওগ্রাফার ওয়ান অ্যান্ড অনলি জেজে, আর আমাদের ক্লাসিক্যালের মাস্টার অভিমন্যু স্যারকে। বন্ধুরা, আপনাদের বেশি সময় আমরা নষ্ট করব না, আমরা শুরু করতে চলেছি আমাদের শোটা। আর ডেকে নিচ্ছি আপনাদের প্রিয় স্টারকে, ফয়সালকে। জোরে হাততালি দিয়ে ওকে স্বাগত জানান স্টেজে। জোরে হাততালি হোক আমাদের ফয়সালের জন্য। ওয়াও, আরো একবার অসাধারণ এবং দুর্দান্ত পারফরমেন্স। কি বলতে চাও ফয়সাল তুমি? কঠিন পরিশ্রম, ঘন্টার পর ঘন্টা রিহার্সাল, আর আমার মেন্টর জেজে স্যার। ওকে, কাট। ভেরি নাইস। ওর অ্যাটিটিউডটা দেখলি তুই? মনে হচ্ছে যেন জিতেই গেছে ও। হাজার হোক স্টার, তো অ্যাটিটিউড তো থাকবেই। অনলাইন ভোটিং পোলস আর আমাদের জাজেরা ওকে সাপোর্ট করে চলেছে। অভিমন্যু বাবু, আমি এই শো ছেড়ে দেবো, ব্যাস। চিন্তা করো না, এসব আর বেশি দিন ধরে চলবে না। আমরা এসব বিষয় নিয়ে পরে কথা বলছি, ওকে? ঠিক আছে। স্যার, এই যে পাঠিয়েছেন, আরে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। দারুণ করেছো, খুব ভালো হয়েছে। আমি চাই তুমি এই স্পেশাল এপিসোডের শেষে একটা স্পেশাল পারফরমেন্স দাও। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এটা তো আমার কন্ট্রাক্টে নেই। মানিকলাল বাবু, এগুলো কি? আরে ফয়সাল বাবা, একটু চিন্তা করে বলো, না হলে আঙ্কেলের হার্ট অ্যাটাক করে যাবে। এর থেকে ভালো এখানে একটা শো করে দাও, ব্যাস একটা পারফরমেন্স তুমি করে দাও, একটা। হ্যাঁ। আমি কোনো স্পেশাল ডান্স করতে পারবো না। আরে 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 বাবা, শোন 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 বাবা, আরে আপনি আমার কথা শুনুন, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে ঠিক মানিয়ে বুঝিয়ে। আসুন 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 আসুন, চলুন শো দেখতে যাই, ও মেনে যাবে। না না, এরকম হতে পারে না। আচ্ছা, আমরা দেখা করে কথা বলছি। ঠিক আছে, আমরা ওখানেই মিট করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কি? আরে ওরা কি ভেবেছে যেরকমটা ওরা চাই সেটাই হবে? আমি এরকম কিছু হতে দেবো না।
স্টপ 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 দ্য মিউজিক। লোবো, করছোটা কি তুমি? এসব কি স্টেপ ছিল? লোকজন নিচ থেকে ওপরে ওঠে আর তুমি ওপর থেকে নিচে নামছো। এই স্টেজে পৌঁছানোর পর আমি তোমার থেকে পুরো পারফেকশন চাই। গট দ্যাট? মিউজিক! সিমরন, থেমে যেও না। আমার নজর তোমার উপরেও আছে, এটা মাথায় রাখবে। কমল বাবু, এসব হচ্ছে কি? ফয়সাল কোথায়? 12টার সময় আসবে বলেছিল, এখন 1টা বাজে, এখনো পর্যন্ত ওর কোনো খবর নেই। ফয়সালের ফোনটা বন্ধ রয়েছে, আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। আর ও তো মনে হয় বাড়িতেও নেই। গল্প শুনিয়ে লাভ নেই আমায়। ফয়সালকে নিয়ে আসুন আমার কাছে। আপনি জানেন তো ও খুবই ব্রিলিয়ান্ট। ও এরকম নয় যে রিহার্সাল মিস করবে, কিন্তু তাও যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা শর্ট আউট করুন প্লিজ। ফয়সালকে নিয়ে আসুন তাড়াতাড়ি আমার কাছে। দাঁড়ান। ও মাই গড, ও কি সত্যি ফয়সাল? জ্বালাটা নামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার লিফট চাই। আমি ভিতরে আসবো? হ্যাঁ তুমি সত্যি ফয়সাল? হ্যাঁ এসো না, এসো এসো, বসো। থ্যাংক ইউ সো মাচ। চলুন। ফয়সাল, ফয়সাল বাবু, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? কখন থেকে অপেক্ষা করছি আমরা। তোমায় ফোন করে করে আমার হাতে একেবারে ব্যথায় ধরে গেল, আর তুমি এমন ভাবে ঘুরে বেড়াচ্ছ। সত্যি না? সরি দলবীর বাবু, সরি এভরিওয়ান। আমি এক্ষুনি আসি। ফয়সাল কি হয়েছে তোমার? 1 মিনিট। আর কোথায় যাচ্ছো? আরে কি হয়েছে ফয়সাল বাবু, ফয়সালের? ফয়সাল বাবু শোনো আমার কথা। ফয়সাল বাবু কোথায় যাচ্ছ? ফয়সাল বাবু শোনো। আরে দাঁড়াও 1 মিনিট। আরে 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 ফয়সাল বাবু, ফয়সাল বাবু, ফয়সাল বাবু। কাকে বলবো? কে বিশ্বাস করবে আমাকে? না তো বুঝতে পারছি আমার সঙ্গে কি হচ্ছে এসব, আর বুঝতেও পারছি না কি করব। ফয়সাল বাবু, ফয়সাল বাবু, দরজাটা খোলো না। ফয়সাল বাবু, তুমি না আমায় বড্ড বিরক্ত করো। আরে দরজাটা খোলো না। আরে ফয়সাল বাবু, তুমি না খুব আমায় বিরক্ত করছো। হ্যাঁ সত্যি। স্যার, আই এম রেডি। ফয়সাল, দেখো ফয়সাল, তোমার যদি শরীর খারাপ লাগে তাহলে তোমার রিহার্সাল আমরা কালকেও রাখতে পারি। ইটস ওকে। না না স্যার, আমি ঠিক আছি।
ওই রাস্তায় ওই একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। আমি রেডি আছি। ওকে গাইজ, মিউজিক। দারুণ, ইউ আর দ্য রকস্টার, কাম অন। ফয়সাল বাবু, তুমি ঠিক আছো তো? ফয়সাল? ফয়সাল বাবু, অ্যাম্বুলেন্স কেউ ডাকো কেউ তাড়াতাড়ি। তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাকো। না না না, অ্যাম্বুলেন্স না। আমি হসপিটালে যাব না। তো ফয়সাল, আমি ঠিক আছি স্যার। আরে দাদা, আরে অতুল, ও তো পড়ে গেছে। আরে অতুল, কি হলো? আরে আর কি হয়েছে তো? হাঁটু, আরে আস্তে ওটো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে অতুল, আস্তে। সাবধানে একটু রিল্যাক্স হ। আরে ওখানে তো একটা শেড আছে, চল ওকে ওখানে নিয়ে যাই। চল ওট, আস্তে আস্তে ওট। আরে তুই ভালো করে বাইক চালাতে যখন পারিস না, কেন চালাতে যাস? চল শেডে চল। আয় চল, আস্তে নিয়ে আয়, আস্তে নিয়ে আয়। আস্তে একদম। ব্রেকিং নিউজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মুম্বাই থেকে কম করে ৮০-৯০ কিলোমিটার দূরে নির্জন এরিয়াতে একটা কটেজের সামনে দাঁড়িয়ে আছি। এখানে শোবিজের বিখ্যাত কোরিওগ্রাফার অভিমন্যু, দীপান্বিতা ও জেজের খুন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এই তিনজন কোরিওগ্রাফার মুম্বাইয়ের একটা বিখ্যাত ডান্স শোকে জাজ করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সিআইডি অফিসাররা এখানে রয়েছেন এবং আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছেন না। এই তিনজনেরই শুধু গলাটা কেটে দিয়েছে, এদের শরীরের বাকি অংশে কোথাও কোনো হাতাহাতির চিহ্ন নেই। হ্যাঁ, এটাও তো একটা ব্যাপার। আচ্ছা, এমনটা নয় তো যে খুনি আগে এদের অজ্ঞান করেছে, তারপরে এদের খুন করেছে? হতে পারে, নিশ্চয়ই এটা হতে পারে। আশ্চর্য একটা জায়গা ঠিক করেছে। কোনো বাড়ি ঘর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। সালুকে, এই দেখো রক্ত মাখার পরে হাতের ছাপ। হ্যাঁ, কিন্তু এটা কার হতে পারে? এটা খুনির হতে পারে বা এদের তিনজনের কারোর হাতের ছাপ। সবার ব্লাড স্যাম্পেল নিচ্ছি আর ডিএনএ টেস্ট করে দেখছি। হ্যাঁ, করে ফেলো, জানা যাবে। আর এই দেখো, জুতোর ছাপ এখানে। এই তিনজনের মধ্যে কারোর জুতোরই ছাপ এটা নয়। তাহলে বস, এই জুতোর চিহ্নটা কার হতে পারে? স্যার, এই দেখুন স্যার, এই সিরিঞ্জটা পেয়েছি ওখান থেকে। ও, তাহলে এই সিরিঞ্জ দিয়ে অজ্ঞানের ওষুধ তিনজনকে দেয়নি তো? গাইজ গেট রেডি, ফাইনাল রিহার্সালের সময় হয়ে গেছে। এপিসোড কালকে শুট হবে, তার জন্য আমাকে তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে ভালো পারফর্মের জন্য। ওকে, তাহলে আর দেরি কিসের? উঠে পড়ো, চলো যাও। আরে ফয়সাল বাবু, উঠে পড়ো, ওঠো। তারপরে তো রিহার্সাল তোমাকেই শুরু করতে হবে। তুমি তো একমাত্র এই শোয়ের স্টার। হ্যাঁ, আর মনে আছে তো
এরপরে আমাদের অ্যাড ফিল্মের শুটিংয়েও যেতে হবে। উঠে পড়ো শিডিউল খুব টাইট। কামান কামান কামান। আসলে আমার হাঁটু আর কনুইয়ে চোট লেগেছে, তাই আমি ডান্স করতে পারবো না। কি বলছো? হাঁটু আর কোনোইতে চোট? ফয়সাল, এসব কখন হলো আর কিভাবে? চলো আজকের নাটক শুরু। হলো এবার রিহার্সাল। আরে কিছু শুনেছো তোমরা? আরে এই শোয়ের কি হবে? পুরো ডুবে গেলাম আমি শেষ হয়ে আরে স্যার, গেলাম। হয়েছে কি? আরে তোমরা খবর দেখোনি কেউ? হ্যাঁ, আরে আমাদের শোয়ে 3 জন জাজেসের মার্ডার হয়ে গেছে। খুন শেষ হয়ে গেলাম, ফতুর হয়ে গেলাম আমি। কি হবে? হায় কি হবে? আমি শেষ হয়ে গেলাম। আমি বাড়ি যেতে চাই। বাড়ি? আরে রে রে, কি বলছো ফয়সাল বাবু? এত বড় একটা কাণ্ড হয়ে গেল আর তোমার কোনো কষ্ট নেই এতে? দেখো, তুমি তো এটা জানোই ওই 3 জন মানুষ এই শোয়ে যাচ্ছিল, তোমাকে কত পছন্দ করতো। আমি বললাম না আমি বাড়ি যেতে চাই। আরে ফয়সাল বাবু দাঁড়াও। হ্যাঁ সালুকে, এবারে বলো। আরে অদ্ভুত ব্যাপার হয়, হ্যাঁ? তোমরা কি করে জানতে পারো বলো তো যে আমার কাজ হয়ে গেছে? তোমরা একদম ঠিক সময় চলে আসো। ব্যাপারটা সালুকে, এত বছর ধরে কাজ করে না আমি বুঝতে পেরে যাই। ও মাই গড। আরে এত বছরের কথা বাদ দিন স্যার, কিছুদিনের জন্য যদি আমরা কেউ একসঙ্গে কাজ করি না তাহলে টিউনিং হয়েই যায়। হ্যাঁ, টিউনিং। কাজের কথা বলি আমরা। ও হ্যাঁ, কাজের কথা। ইয়েস। বস, কোনো একজন অভিজ্ঞ লোক এই 3 জনকে মেরেছে। গলার শুধুমাত্র সেই নার্ভটা কেটেছে যার সঙ্গে জীবনের নার্ভ জুড়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? 3 জনের ক্ষেত্রেই একই জায়গায় একই ধরনের আঘাতের চিহ্ন। এই 3 জনের রক্তেই আমি সোডেন আর ব্রুফেন নামের ওষুধের অংশ পেয়েছি, যেগুলো অজ্ঞান করার জন্য খুব শক্তিশালী ধরনের ওষুধ। আর স্যার, এই 3 জনেরই জামা কাপড় আর জুতো থেকে পাওয়া বালি থেকে এটা জানা যায় যে ওই ফাঁকা শেডটাতে আসার আগে এরা কোনো সমুদ্রের ধারে গিয়েছিল। মনে হচ্ছে ওই লোকটা এই 3 জনকে সমুদ্রের পার থেকে কিডন্যাপ করেছে, তারপরে মুম্বাইয়ের বাইরে শেডে এদেরকে আটক করে, ওখানে এই 3 জনকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয়, আর তারপরে এদের গলা কেটে দেয়। একদম ঠিক বস। আর সবচেয়ে চমকপ্রদ যে কথাটা, সেটাই খামে আছে। শেডে আপনাদের যে সন্দেহটা ছিল সেটা একদম ঠিক ছিল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওই শেডে যে আমরা চিহ্ন পেয়েছিলাম সেটা কোনো পুরুষ মানুষ না। এবার এটা খোঁজ নিতে হবে যে এটা খুনির নাকি এদের মতো কোনো ভিকটিমের। সে যেই হোক অভিজিৎ, ভিকটিম বা খুনি, কিন্তু ও পালিয়ে গেছে ওখান থেকে, আর এখনো সে বেঁচে আছে। এর পরের গল্পটা ওই আমাদের বলবে, এই চতুর্থ ব্যক্তি। ডক্টর সালুকে স্যার বললেন যে ওই অজ্ঞান করার ওষুধ ওই চতুর্থ লোকটার শরীরেও আছে। তাহলে স্যার এই চতুর্থ লোকটা স্যার ভিকটিমই হবে। দেখো অভিজিৎ, এই যে অজ্ঞান হওয়ার ওষুধটা, ওটার অ্যাকশন শরীরে অনেকক্ষণ থাকে, আর তাহলে আমরা হ্যাঁ স্যার, যদি ওই লোকটা ওই ডান্স শোয়ের সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা ওখানে গিয়ে খোঁজ নেব। আরে না স্যার, ওরা তো ভীষণ ভালো গান বাজনা করে, দুর্দান্ত নাচও করে। আমার ওয়াইফ ওই শোটার এত বড় ফ্যান যে বারবার রিপিট টেলিকাস্টও দেখতে থাকে। আরে ফ্রেডি, ওই শোয়ের পিছনে কি চলছে সেটা তুমি কি করে বলতে পারবে? ওই 3 জন ওই শোতে যাচ্ছিল, 3 জনই মারা গেছে। স্যার, হ্যাঁ স্যার, ওই 3 জন ভিকটিম যে ফোন কল করেছিল ওদের ফোনের লাস্ট লোকেশন জুহু সার্কেলে ছিল, তারপরে কোনো মুভমেন্ট নেই স্যার। ওদের শেষ লোকেশন জুহু সার্কেল? আর অভিজিৎ, জুহুর সমুদ্রের ধার ওখান থেকে তো অনেক কাছেই। স্যার, ওদের কাপড়ে আর জুতোতে বালি ওখান থেকে এসেছে। অভিমন্যু, জে জে, দীপান্বিতা, এদের 3 জনের ফোনের শেষ লোকেশন জুহু সার্কেল ছিল, আর তাছাড়া ওদের জামা কাপড় আর জুতোতে সমুদ্রের বালি ছিল। আর এই জায়গাটা, এই জুহু বিচ, ওই জায়গা থেকে একেবারে কাছে। চলো গিয়ে জিজ্ঞাসাবাদ করি। সবই কপালের ব্যাপার স্যার, সবাই এখানে সময় কাটাতে আসে
আর আমরা এখানে এসেছি এনকোয়ারি করতে। তা নয় তো কি স্যার, ডিউটির মধ্যে একটা বরফের গোলাও খেতে পারি না। সচিন, একটা কাজ করো, এই কেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদের দুজনকে এখানে সমুদ্রে 4-5 ঘন্টা ধরে সাঁতার প্র্যাকটিস করাও। আরে না 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 স্যার, চলো কাজে লেগে পড়ো, দেখাচ্ছি মজা তোমাদের। স্যার হ্যাঁ, কি হয়েছে পঙ্কজ? স্যার এই লোকটার গলা চেনটা দেখছেন স্যার? হ্যাঁ, স্যার এটা আমি ডান্সিং শোয়ের জাজ জেজের গলায় দেখেছিলাম স্যার। জিজির গলায়? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? স্যার আপনারা আমাকে এরকম ভাবে দেখছেন কেন? ব্যাপারটা কি জানো তো, তোমার গলায় যে চেনটা আছে না, ওটা আমার পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। চেন? না 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 না, পালানোর চেষ্টা করো না। সিআইডির সামনে দাঁড়িয়ে আছো তুমি, যা যা জিজ্ঞেস করা হবে তা সত্যি সত্যি উত্তর দাও ব্যাস। এই চেনটা তোমার কাছে কিভাবে আসলো? আমি কিছু করিনি স্যার, ওই মহিলার গুন্ডাগুলো তো আমাকে আগেই তাড়িয়ে দিয়েছিল স্যার এখান থেকে। আমি এখান থেকে কালকে বাড়ি যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম 3 জন বিখ্যাত মানুষ, যাদের টিভিতে দেখতে পাই, ওই মহিলার সঙ্গে কথা বলছিল স্যার। স্যার হতে পারে এই 3টে খুনের মধ্যেই ওই মহিলাটার হাত রয়েছে। হতে পারে সচিন, ওই মহিলার হাত তো থাকতেই পারে, কিন্তু কে এই মহিলা? এক মিনিট প্লিজ, আপনাদের রিহার্সালটা থামান। মানিকলাল বাবু, যেখানে আমরা আপনাদের 3 জন জাজেসের লাশ পাই সেই নির্জন শেডে, পরে আমরা জানতে পারি ওখানে চতুর্থ কেউ একজন ছিল, তার কিছু চিহ্ন আমরা পাই। আর ওই 3 জনের সঙ্গে ওই চতুর্থ জনকেও সেই অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া হয়। আর আমরা সন্দেহ করছি সেই চতুর্থ ব্যক্তি আপনাদের মধ্যে কেউ। এই জন্য আপনাদের প্রত্যেকের ব্লাড এক্সামিন করা হবে। কোঅপারেট করবেন প্লিজ। শুনুন, আমি কোনো ব্লাড টেস্ট করাবো না। আরে ফয়সাল বাবু, শাহরুখে সবার ব্লাড স্যাম্পল নাও। সচিন, মুরবি। ফয়সাল বাবু খোলো দরজাটা। ফয়সাল বাবু দরজাটা খোলো, তুমি আমার কথা শোনো, দরজাটা খোলো। আমি কিছু করিনি স্যার। শোনো শোনো বাবা, দরজা খোলো, দরজাটা খোলো। শোনো আমার কথা শোনো, আমি এসিপি প্রদ্যুমান বলছি বাবা, তোমাকে সাহায্য করতে এসেছি। দেখো,
তোমার সঙ্গে যা কিছু হয়েছে আমাকে পরিষ্কার করে বলবে, তারপরে কি করা যায় দেখি, ঠিক আছে না? কিন্তু তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না, ঠিক আছে? না না, আমি দরজা খুলবো না। তোমরা সিআইডির লোক, তোমরা আমাকে ধরে নিয়ে যাবে আর আমার কোনো কথাই বিশ্বাস করবে না তোমরা। আমি জানি, আমি এই দরজা খুলবো না। আমার কথা শোনো বাবা, তুমি মেকআপ রুমে কতক্ষণ ধরে বসে থাকবে? হ্যাঁ, বাইরে তো বেরোতেই হবে তোমাকে। দেখো, বাইরে এসো, সত্যিটা আমাকে পরিষ্কার করে বলো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, এসো বাবা, দরজা খোলো। এসো এসো বাবা, চলো। এবার বলো বাবা, কি হয়েছে তোমার সঙ্গে? সবটা ভেঙে বলো। আমি ওই চতুর্থ লোকটা, যে সেদিন রাতে আমাদের 3 জন জাজেসদের সঙ্গে ওই শেডে ছিলাম। আমার ব্লাডেও স্যার আপনারা ওই একই ড্রাগ পাবেন। এই দেখুন, এই কাটা দাগটা দেখুন। আমি তো ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু আমি বেঁচে গিয়েছি স্যার। আচ্ছা, একটা কথা বলো বাবা, তুমি আর ওই 3 জন জাজেস ওখানে পৌঁছলে কি করে? আমি এই শোটা ছাড়তে চাইছিলাম স্যার, কারণ সামনে এগোনোর জন্য আমি ইন্ডিয়ার বাইরে যেতে চাইছিলাম। কিন্তু এই শোটার কারণে, এই স্পন্সরদের কারণে আমি যেতে পারছিলাম না স্যার। এই ব্যাপারে ডিসকাস করার জন্য আমি আমার মেন্টর জেজে স্যারের স্টুডিওতে যাই। তোমার এত বড় সাহস! হাউ ডেয়ার ইউ! এক তো এখানে চলে এসেছো, তার উপর এত রাগ দেখাচ্ছ। আমি তোমাকে আগেও বুঝিয়ে বলেছি, আমার সামনে হাত জোর করলেও তুমি কোনোদিন কিচ্ছু পাবে না। রাজেশ দা, এই সময় তো স্যার কারোর সঙ্গে দেখাও করে না, তাহলে এই মেয়েটা কে? আর তাছাড়াও স্যার ওর উপর এত রাগ করছেন। জানি না ঠিক, স্যার বলছিলেন যে ওই বিদেশ থেকে এসছে, কোনো একটা হোটেলে উঠেছে। স্যারই তো ওকে আনার জন্য গাড়ি পাঠিয়েছিলেন। আরে তুমি এসব কথা বাদ দাও তো, আমি তোমার জন্য জল আনছি। এই নাও। থ্যাংক ইউ। যখন আমি চোখ খুললাম, তখন আমি ওই শেডটার ভিতরে ছিলাম। আমি ওদের 3 জনের বডি দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, আর কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসি। আমার অবস্থা এতটা ভালো ছিল না যে আমি এই কথাটা কাউকে বলতে পারতাম, আর যদি বলতামও তাহলে কে আমাকে বিশ্বাস করতো? সেই জন্য আমি আপনাদের থেকে পালাচ্ছিলাম। আমাদের কাছে চলে আসতে, হ্যাঁ, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার ভাগ্য ভালো যে ওই 3 জন জাজেসের মতন তুমি মারা যাওনি। কিন্তু দেখে নিও, ওই খুনিকে আমরা নিশ্চয়ই ধরবো, ছাড়বো না ওকে।
আর তোমার যা সাহায্য দরকার আমরা সব করব, ঠিক আছে? চলো। আরে তুমি ঠিকঠাক জানো তো? হ্যাঁ স্যার, আজ সকালে আমার লোকেরা ওকে এখানেই দেখেছিল। কাল থেকে আমিও নজর রাখছি, কিন্তু এখনো পর্যন্ত ওকে এখানে দেখতেই পাইনি। স্যার, ওই লোকটাকে একবার দেখুন। এত গরমের মধ্যেও সে চাদর মুড়ি দিয়ে ঘুরছে। আচ্ছা, এই আবার রাজেশ না তো? ধরে নেবো স্যার? না না, ধরতে যেও না, চিল্লামিল্লি শুরু করবে। আর যদি রাজেশ না হয় তাহলে রাজেশ সাবধান হয়ে যাবে। শাল জড়িয়ে ঘুরছে না তো, তুমি ওকে জড়িয়ে নাও। আরে তুই এখানে? কি হয়েছে এর? এত চোট ওর মুখে লাগলো কি করে? ও ও পালাচ্ছিল, তাই পালাতে গিয়ে পড়ে গেছে। আচ্ছা, স্বীকার করে নিয়েছে স্যার ও। ফয়জলকে অজ্ঞান হওয়ার ওষুধ ওই দিয়েছে। কি নাম তোমার? রাজেশ। রাজেশ নাম আমার। রাজেশ? তাহলে রাজেশ শুরু থেকে শেষ পর্যন্ত বলো যে তুমি কি করেছো, আর ওই মহিলার রহস্যটাও বলো যে নাকি যে স্টুডিওতে এসেছিল। সত্যি করে বলো, আর যদি সত্যি না বলো তাহলে আবার পড়ে যাবে, আবার এরকম চোট লাগবে, তাই না অভিজিৎ? স্যার, আমার তো শুধু এটুকুই দোষ ছিল, শুধু এটুকুই দোষ ছিল যে ওই মেয়েটার কথা শুনে আমি ফয়জলকে জলের মধ্যে ড্রাগস মিশিয়ে দিই, আর আর তার বদলেও আমাকে 15,000 টাকা দিয়েছিল। আর ওই মেয়েটা কে? এই মেয়েটা যার ব্যাপারে তুমিও বলছো, আর ওই জেলেটাও বলছে, আর ফয়জলও বলেছে। আপনার তোর সঙ্গে দেখা হয়েছে স্যার। কোথায় কোথায় দেখেছি আমরা ওকে? ডান্স সেটে। 701 নম্বর রুমের ম্যাডাম তো এখানেই ছিলেন, একটু আগেই তো সুইমিং করতে এসেছিলেন। একটু আগে সুইমিং এর জন্য এসেছে, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। স্যার, মনে হচ্ছে সে পালিয়েছে। না স্যার, উনি তো একটু আগেই ছিলেন, আর আমি বলিও নি যে আপনারা আসছেন। তাহলে ও গেল কোথায়? এখানেই ছিলেন। চলো হোটেলে গিয়ে দেখি। এ কি তুমি? স্টেজে তো খুব ভালো পারফর্ম করো তুমি, কিন্তু আজকে তো জলের মধ্যেও তুমি ভালো পারফর্ম করলে। ভালোই হয়েছে আপনি নিজেই জল থেকে উঠে এলেন, নাহলে সর্দি কাশি হয়ে যেত আর
নিজের অপরাধ স্বীকার করতে পারতেন না। কোথায় পালাবে সচিন? ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। তোমরা আমার সাথে এটা করতে পারো না, ছাড়ো আমায়। খুব চালাক তুমি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় সফল প্রতিযোগী তুমি, যে ড্যান্স কম্পিটিশনে সফল হওয়ার জন্য কি করলে? এটা কম্পিটিশনে 3 জন জাজেসকে মেরে ফেললে। এবারে আরো একটা খুন করতে চলেছো তুমি। আমি ধরা পড়লাম ঠিকই, কিন্তু ফেজালও বাঁচবে না। কি? এক মিনিট, কি করেছোটা কি তুমি ওর সাথে? আমার যেটা করার ছিল তা আমি করে দিয়েছি। ওর পারফরমেন্স আছে না আজকে, এবার আপনারা ওকে বাঁচাতে পারবেন না। আচ্ছা, তুমি দেখে যাও শুধু, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। যে ফেজালের মাথার উপরে যে স্টার রয়েছে সেটা যে কোনো মুহূর্তে পড়বে। মাই গড, সরে যাও! আপনি ঠিক আছেন? ঠিক আছে, ঠিক আছে।
মানিকলাল বাবু। মানিকলাল বাবু ডান্স শো সবাইকে খুব নাচিয়েছেন, এবার আপনি একটু নাচুন। এই ছেলেটা আমাকে পথে বসিয়ে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে। আমি আমি 2 বার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু একবার কপাল ওকে বাঁচিয়েছে, আর দ্বিতীয়বার সিআইডিরা। মানিক আঙ্কেল, আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন? হ্যাঁ ঠিক বলেছো, তোমার এই মানিক আঙ্কেলই। আর মানিক আঙ্কেলের সঙ্গে ছিল এ তোমার কম্পিটিটরে। কে বলো, কেন মেরেছো ওই 3 জন জাজেসকে? তার কারণ এই কম্পিটিশনটা আমি জিততে চেয়েছিলাম, কিন্তু ও জিতে যাচ্ছিল। আর এই কম্পিটিশনটা জেতার জন্য আমার বাবা অনেকগুলো টাকা ঢেলেছিল। যে ওই 3 জনকে মেরে তুমি কম্পিটিশনে জিততে পারতে? আমি জিজ্ঞেস করছি কেন তুমি মেরেছো ওই 3 জন জাজেসকে? কারণ ওনারা জেনে গিয়েছিলেন যে এই কম্পিটিশন যে জিতবে সে কোনো টাকা পয়সা পাবে না, শোতে লোক ঠকানো হচ্ছে। আর ওই জাজেসরা পুরো পৃথিবীর সামনে আমার সত্যিটা ফাঁস করে দিত। আর এই ফেজল শোটাকে মাঝখানে ছেড়ে ভাগার প্ল্যানে ছিল। আমি শেষ হয়ে যেতাম, কাঙাল হয়ে যেতাম। এত টাকা ধার আমি কোথা থেকে শোধ করতাম? আমি ভাবতেও পারিনি যে আপনারা দুজন এতটা নিচে নামতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনাদের কারণে আমি বেঁচে গেলাম। দেখো বাবা, আমাদের সিআইডি তো এটাই কর্তব্য যে নির্দোষকে বাঁচানো আর অপরাধীকে শাস্তি দেওয়া। এরা 3 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছে, আর এই বাচ্চা ছেলেটাকেও 2 বার মারার চেষ্টা করেছে। তোমাদের তো শাস্তি ফাঁসিই হবে, ফাঁসি।